জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের দালাল হয়ে যাচ্ছেন কিনা, বিএনপিও ভারতের দালাল হয়ে যাচ্ছে কিনা ক্ষমতায় আসার জন্য, ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা বলছেন। আসলে ভারতের সাথে আমাদের রাজনৈতিক দলগুলো, বিএনপি এখানে একটা বাহানা, জেনারেলি ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক দল এখন এবং ভবিষ্যতের রাজনৈতিক দলগুলোর ডিলিং কেমন হবে, কি হওয়া উচিত, আমার মনে হয় এই আলাপটা করা দরকার। তার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি কি ইস্যুতে কথা বলেছেন আমি ইন্টারভিউটা পুরোটা শুনলাম, এবং সেই প্রেক্ষাপটে বলবো উনি আসলে কি দালাল হয়েছেন, বিএনপি কি দালাল হয়ে যাচ্ছে। এটা এগেইন এটা বিএনপি না, কোনো দল, যে কোনো দল যদি এভাবে বলতো সেটাকে আমরা কিভাবে নিতাম। জনাব ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞেস করা হচ্ছিল, মানে বরফের জায়গাটা আসবো সম্পর্কের প্রশ্ন জিজ্ঞেস করেছে উনি খুব চমৎকার ভাবে। আমরা যা যা জব বলি ঠিক একই রকম কথা দীর্ঘদিন থেকে আমরা বলছিলাম এগুলো, যে ভারতের ভুলের কথা, যে তারা সব একই ঝুড়িতে রাখছিল এবং তারা স্পেসিফিক একটা দলের সাথে সম্পর্ক রাখছিল, তারা জনগণের সাথে জনগণের সম্পর্ক তৈরি করেনি, সেটা করতে হবে সেটার কথা বলেছেন। পার্টিকুলার পার্টির সাথে কোনো রকম সম্পর্ক রাখা যাবে না সেটা বলেছেন। এবং যে জায়গাটায় অনেকে খুব স্ট্রংলি কন্ডেম করেছেন রিসেন্টলি বাংলাদেশে এই ব্যাপারটা নিয়ে একটা বিপজ্জনক চিন্তা আছে বলে আমি মনে করি, সেই জায়গায় আসবে। এবার পদত্যাগ করতে রাজি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দীর্ঘদিন হয়ে গেছে, আমি চাই নতুন সরকার আসুক। আগামীকাল পদত্যাগপত্র জমা দেবেন প্রধানমন্ত্রী। তিনি তার মন্ত্রীদেরও পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। কালকেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে, তাই ভিডিওটি না টেনে দেখুন। দেশে নির্বাচন নিয়ে যখনই কথা হয় তখন এই প্রশ্ন সামনে এসে হাজির হচ্ছে, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। রাদার এভাবে বলা যায়, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে দেয়া হবে কিনা। প্রশ্ন আরো আছে, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধই করা উচিত কিনা। অনেকগুলো প্রশ্ন। সাম্প্রতিক সময় আওয়ামী লীগের দুজন গুরুত্বপূর্ণ মানুষ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কথা বলেছেন। তাদের নির্বাচনে অংশগ্রহণের খোয়াব কেন, খায়েশ কেন আমরা বুঝতে পারি। তারা জানেন যে তারা এই নির্বাচনে একটা ফেয়ার নির্বাচন, এবার নিশ্চয় রাতের ভোট হবে না, গায়ের জোরে ব্যালট পেপার মানে ভর্তি করে ফেলা যাবে না, এজেন্টকে পিটিয়ে লম্বা করা যাবে না, বিরোধী দলকে হয়রানি করা যাবে না, তারপরও তারা নির্বাচনে আসতে চান। এবং আমরা ধারণা করতে পারি আওয়ামী লীগ অনেকেই গর্ত থেকে বেরিয়ে আসার একটা সুযোগ হিসেবে হয়তো এটাকে দেখছেন। সাম্প্রতিক সময়ে দুজন, জনাব সজীব ওয়াজেদ জয় এবং মোহাম্মদ হানিফ, এই নিয়ে কথা বলেছেন। সজীব ওয়াজেদ জয়ের কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিল রয়টার্স, কারণ রয়টার্স যখন আমাদের সেনাপ্রধানের বক্তব্য নিয়ে একটা রিপোর্ট করেছে যাতে 18 মাসের মধ্যে নির্বাচন হবে, আমি আমার ভিডিওতে দেখিয়েছি। রয়টার্সের রিপোর্টে দু ধরনের কথা আছে। ভেতরে একটা জায়গায় বলা হচ্ছে যে সংস্কারের পর 18 মাসের মধ্যে, কিন্তু মূল যে প্যারাগ্রাফ শুরুতে তাতে 18 মাসের মধ্যে এভাবেই বলা আছে, এবং রাইটলি বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া এটাকে ওভাবেই ইন্টারপ্রিট করেছে। সেই প্রসঙ্গে তিনি এটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে, এবং এটাকে উনি খুশি হয়েছেন। উনি বলছেন, শেষ পর্যন্ত আমরা একটা সময়সীমা পেয়েছি, এতে আমি খুশি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার দেশের নানা সংস্কারের কথা বলছে, যা পরিস্থিতিকে আরো খারাপ করে তুলবে। সজীব ওয়াজেদ জয়ের মুখে অসাংবিধানিক অনির্বাচিত, খুবই মজা লাগে শুনতে। যাই হোক, তারপর তিনি বলছেন, দেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনো সংস্কার বা নির্বাচন করা অসম্ভব, গ্রহণযোগ্য। এটা অন্তর্বর্তী সরকারের উপরে নির্ভর করছে যে তারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে নাকি তাদের মতো করে নির্বাচন আয়োজন করবে। আমি একই সাথে জনাব হানিফ, উনি কোত্থেকে এটা বলেছেন জানি না, এবং উনি তো তাহলে নিরাপদে আছেন, তার নামে এই স্টেটমেন্টটা আমাদের মিডিয়াতে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। উনিও সেটা বলেননি, হতে দেয়া হবে না, আওয়ামী লীগের সাথে ওটাই যায় ভালো। তিনি বলছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের দেওয়া বক্তব্য আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে। উনি এভাবে বলেননি, বদিউল আলম মজুমদার বলেছেন অগ্রহণযোগ্য হবে না, কথাটা এই ধরনেরই। এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে 10 বছর দূরে রাখা ষড়যন্ত্র করার যে নীলনকশা করা হচ্ছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখা যে হীন প্রচেষ্টা চালাচ্ছে, তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে এ ধরনের অপতৎপরতা থেকে দূরে থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আমি আরো খুব বেশি বিস্তারিত বলতে চাই, অনেক লম্বা লম্বা কথা আছে। আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন অতীতে কখনো হয়নি, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই। আইয়ুব খানের শাসনামল থেকে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে জনগণের প্রতিনিধিত্ব করেছে ইত্যাদি শিকড় গভীরে টভীরে
ওইসব ফালতু রেটরিকে যাচ্ছি না, কিন্তু একটা আলাপ আসলে আমাদের সামনে এসে হাজির হয়েছে, সেই আলাপটা একটু করতে চাই এবং আমি আপনাদের মতামত চাই। আমি মাঝে মাঝে, এটা খুব রেয়ারলি হলেও মাঝে মাঝে আমি আপনাদের মতামত চেয়েছি। কি মতামত চাইছি আমি সেটা আসবো, আপনারা এমনিতেই আপনাদের মতামত কমেন্ট করে জানান। আমার সাথে এই এনগেজমেন্টটা আমি খুবই পছন্দ করি। আমি বহুবার বলেছি, রিপ্লাই করা হয় না, কিন্তু আমি প্রতিটা মন্তব্য, ব্যস্ততা থাকলেও মন্তব্য পড়ার চেষ্টা করি এবং সেখান থেকে আমি আমার অনেক ইনপুট নিয়ে থাকি। কিন্তু এবার আমি আপনাদেরকে মন্তব্য করে জানাতেই বলবো। মানে দুটো প্রশ্ন এসছে, আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে? ধরুন আগামী নির্বাচনটার কথাই বলছি, সেটাই তারা অংশ নিতে পারবে? আমরা আওয়ামী লীগের বর্তমান যে অবস্থা, বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে জনরোষ আছে তাদের উপরে, জনগণের উপরে জনগণের জনরোষ আছে আওয়ামী লীগের প্রতি। এবং আমরা যারা গত এই সময়টাতে আওয়ামী লীগ যে রেজিম ছিল, তাদের অপশাসন, তাদের অসভ্যতা, বর্বরতার বিরুদ্ধে যে লড়াই করেছে, তাদের অনেকেরই খুবই ক্ষোভ আছে এবং অনেকে মনে করেন নির্বাচন তো দূরেই থাকুক, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করে দেওয়া উচিত। ভ্যালিড গ্রাউন্ডও আছে। আওয়ামী লীগ দুবার অন্তত বাংলাদেশের ইতিহাসে স্টেটের চরিত্র নষ্ট করে ফেলেছিল। একবার শেখ হাসিনার বাবা করেছেন চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম করে, যেটা আমাদের রাষ্ট্র গঠনের মূলনীতিটাকে নষ্ট করে ফেলেছিল। আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলাম। আবার এবার তার সুযোগ্য কন্যা ক্ষমতায় এসে কাগজে কলমে আর ওটা করেননি, তার বাবা ওটাকে উনি নিশ্চয়ই ভুল মনে করেন, উনি ডিফ্যাক্টো একদলীয় শাসন ব্যবস্থায় পরিণত করেছেন এবং অত্যাচার, নিপীড়ন, যে কোনো কিছুতে অপশাসনে তার বাবাকে বহু গুণ ছাড়িয়ে গিয়েছিলেন। এবং যেহেতু ক্ষমতায় অনেক বেশি দিন ছিলেন, এদেশের 12টা তার বাবার চাইতে উনি অনেক বেশি বাজাতে পেরেছিলেন। ফলে আওয়ামী লীগকে, এবং এই সময়টাতে এই দলটা যে এই সব ভয়ঙ্কর কাজ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, সে তার মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। এই জিনিসগুলো দিয়ে ইভেন দল হিসাবে রাখা হবে কিনা এই আলাপ হতে পারে। আমাদের সন্ত্রাস দমন যে আইন আছে সেটা দিয়ে করা যেতে পারে। সাম্প্রতিক সময় একটা আলোচনা এসছে, আমরা খেয়াল করব এটা, কথা জনাব হানিফ তার স্টেটমেন্টে বলেছেন, সেটা হলো আইসিটি, আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল যে অ্যাক্ট আছে, সেটার একটা অ্যামেন্ডমেন্ট হতে যাচ্ছে, প্রপোজ করা হয়েছে। এটা আসলে এখনো হয়ে যায়নি, এটা প্রস্তাব দেওয়া হয়েছে, এটা নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে, এটা পাবলিক স্ফিয়ারে আসবে, প্রত্যেকের মতামত দেওয়া হবে, মতামত জানতে চাওয়া হবে। এই প্রোগ্রামটাতে আমি গিয়েছিলাম, আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল আমাকে ইনভাইট করেছিলেন। এখানে লয়ের বাইরেও মানুষজন ছিলেন নানা ক্ষেত্রের। সো আমি ওখানে দেখলাম এবং প্রচুর গুরুত্বপূর্ণ মানুষজনের আলাপ শুনে আসলাম। এটা নিয়ে আমি একটা আলাদাভাবে কথা বলবো, এই সংশোধনীগুলো নিয়ে, এবং খুবই গুরুত্বপূর্ণ এই ট্রাইব্যুনালের যে আইনের মাধ্যমে এই বিচারটা করার কথা বলছি, সেটা কিভাবে হওয়া উচিত, সেটার কি জিনিস ঠিকঠাক করা দরকার। যাই হোক, সেখানে সংশোধনীর মধ্যে 10 বছর নিশ্চিতভাবে আওয়ামী লীগের নাম নেই, যে এই ধরনের অপরাধের জন্য দলকে অভিযুক্ত করা যাবে। একটা কথা বলে রাখা ভালো, এই আইনে দলকে অভিযুক্ত করা যাবে, এটা আওয়ামী লীগে যুক্ত করেছিল। কারণ আওয়ামী লীগ 72 সালের যে আইন, 72 বা 73 সালের যে আইন ছিল, সেখানে দলের কথা বা অর্গানাইজেশনের কথা ছিল না। আওয়ামী লীগ এটা যুক্ত করেছিল কারণ তারা জামায়াতকে ওটার মাধ্যমে ব্যান করতে চেয়েছিল। 71-এ জামায়াতের ভূমিকার জন্য তাদের ব্যক্তিদের বিচার এবং দলকে কনভিক্ট করে সেটা করার কথা ছিল। সো দলকে যুক্ত করা যাবে সেটা তারাই অ্যামেন্ড করেছিল। কিন্তু এই যে শাস্তির পরিমাণ যেখানে প্রপোজ করা হয়েছে 10 বছর পর্যন্ত, মানে এর বেশি করা যাবে না, সেটা দেখে অনেকের ধারণা হয়েছে যে এটা আওয়ামী লীগকে টার্গেট করে করা হয়েছে। আমি যদিও ওখানেই বলেছিলাম, সেটা হলো যদি আমরা একটা আইন করি, আমি আওয়ামী লীগের কথা বলছি না, আমরা যদি একটা আইন করি, সেই ক্ষেত্রে কেন নয় যে এটা আনলিমিটেড হবে, এটা আওয়ামী লীগকে টার্গেট করা কিছু না। তাত্ত্বিকভাবে বলছি, আওয়ামী লীগকে আমরা ব্যানই করলাম না, কিন্তু কখনো তো এমন আসতে পারে, এমন দল যেগুলো সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে ইটালিতে, জার্মানিতে যা হয়েছিল সেরকম দল, ভিন্ন আলোচনা। কিন্তু এই আলাপটা তারা আনছেন যে এরকম একটা সম্ভাবনা তারা দেখে আগেই শোরগোল শুরু করে দিয়েছেন। কিন্তু এই দেশের মানুষের তো আসলে প্রচন্ড ক্ষুব্ধতা আওয়ামী লীগের প্রতি আছে।